আপু, একটা ভাইয়া তোমাকে ওই আম গাছের ওখানে যেতে বলেছে। বর্ষা ভ্রুযুগল কুচকে মেয়েটার দিকে তাকিয়ে থেকে সে গাছের দিকে যাওয়ার জন্য রওনা দিল। বর্ষার ধারণা তাকে এবারও অভ্র ডেকেছে। কাছের নিচে আসতেই বিয়েবাড়ির ঝাড়বাতির আলোয় বর্ষা লক্ষ্য করল এটা অভ্র নয়, কেননা অভ্র সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর এ ছেলের পরনে আকাশি রঙের পাঞ্জাবি। ভ্রু কুঞ্চিত করে বর্ষা জিজ্ঞেস করল, আপনি? অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল ইরাক। বর্ষার কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো। ইরাককে দেখে বর্ষার চোখ জোড়া চড়ক গাছ। নিভের সাথে কথা শেষ করে প্যান্ডেলে ফিরে যায় অভ্র। সেখানে কোথাও বর্ষাকে দেখতে পায় না। বাচ্চা মেয়েটা অভ্রর সামনে দিয়ে ছুটে যেতে লাগলে অভ্র তার হাত ধরে বর্ষার কথা জিজ্ঞেস করলো। মেয়েটা বলে বর্ষাকে কেউ গাছের নিচে যেতে বলেছে। অভ্র ভাবান্তর হয়ে সেদিকে পা বাড়ায়। ইরাকের উদ্দেশ্যে বর্ষা বলল, আপনি আমাকে এখানে কেন আসতে বলছেন? ইরাক বর্ষার হাত শক্ত করে ধরে বলতে লাগলো, আমি তোমাকে যখন প্রথম দেখেছি তখনই তোমাকে আমার ভালো লেগে গেছে। আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি শুধু আমার হবে, বলো বর্ষা? কিছুটা দূরে স্তব্ধ দাঁড়িয়ে পড়ে অভ্র। ছেলেটার সব কথা শুনতে তার মাথায় রক্ত উঠে যায়। রাগে অগ্নি শর্মা হয়ে দুই হাত মুঠ করে ওদের দিকে আসতে যাবে, তখনই অভ্রকে বিস্মিত করে দিয়ে ইরাক বর্ষাকে জড়িয়ে ধরে। বর্ষা কিছুক্ষণের জন্য পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। পরক্ষণে দুই হাত দিয়ে ইরাককে নিজের থেকে দূরে সরিয়ে তার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তখনই ওর নজরে পড়ল তাদের থেকে কিছুটা দূরে স্তব্ধ দাঁড়িয়ে আছে অভ্র। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে আছে। ইরাক বর্ষার হাত আবারও ধরে নেয়। অভ্র কোনো কিছু না বলে পেছনে ঘুরে সেখান থেকে চলে যেতে চায়। বর্ষা ইরাকের হাতের মধ্য থেকে নিজের হাত ছাড়িয়ে সজোরে তার গালে এক থাপ্পড় মেরে বসে। কোনো কিছু না বলে অভ্রর পেছন পেছন ছুটতে লাগলো। অভ্র পার্কিং স্পট থেকে গাড়ি বের করে তীব্র গতিতে গাড়ি চালাতে লাগে। বর্ষা তার পিছু পিছু একটা ট্যাক্সিতে উঠে বসে। ড্রাইভারকে বলে অভ্রর গাড়িটাকে ফলো করতে। এরই মধ্যে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ির জানালা দিয়ে বারবার মাথা বের করে বর্ষা অভ্রর গাড়িটা দেখছে। ভয়ে হৃৎস্পন্দন কাঁপছে। যেভাবে অভ্র গাড়ি চালাচ্ছে, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট না হয়। চিন্তিত কণ্ঠে বর্ষা ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, একটু তাড়াতাড়ি চালান প্লিজ। আকাশে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। সেই সাথে যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই দু হাত কানে চেপে ধরেছে বর্ষা। আকাশের এই বিকট শব্দে বুক ভারী হয়ে উঠেছে তার। ভয়ে বুক কেঁপে ওঠে প্রতিটা গর্জনের মুহূর্তে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে বাইরে তুমুল বর্ষণ। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। গাড়ির হেডলাইটের আলোয় সামনের রাস্তাটুকু সামান্য স্বচ্ছ যা দেখা যাচ্ছে। চোখ জোড়া ছোট ছোট করে সামনে অভ্রর গাড়ি দেখার বৃথা চেষ্টা করছে বর্ষা। অন্ধকারে অতগুলো গাড়ির মাঝে অভ্রর গাড়িটা যেন হারিয়ে গেছে। ক্ষীণ স্বরে তাড়া দিয়ে বর্ষা বলল, আঙ্কেল, একটু তাড়াতাড়ি চালান প্লিজ। ভয় ও আতঙ্কে বর্ষার কণ্ঠস্বর অসাড় হয়ে আসছে। কথা বলতে চেয়েও বারবার আটকে আটকে যাচ্ছে। যখনই মুখ খুলে কিছু বলতে যাচ্ছে তখনই আমতা করে কাঁপা কাঁপা গলায় বলছে। ড্রাইভার হয়তো বর্ষার বর্তমান অবস্থা আন্দাজ করে সান্ত্বনা স্বরূপ বললেন, ড্রাইভার, আপনি ভয় পাবেন না, আমি গাড়িটা দেখতে পাচ্ছি। আপনি একটু শান্ত হয়ে বসুন, এত উত্তেজিত হবেন না। অতিরিক্ত উত্তেজিত শরীরের জন্য ক্ষতিকর। বর্ষা ড্রাইভারের উদ্দেশ্যে বলল। আমাকে নিয়ে ভাববেন না আপনি, প্লিজ তাড়াতাড়ি গাড়িটা চালান। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে ড্রাইভার আবারও বলল, একটা কথা জিজ্ঞেস করব? বর্ষা ড্রাইভারের দিকে তাকিয়ে সরু কণ্ঠে বলল, বলুন। যে গাড়িটাকে আমরা ফলো করছি, ওই গাড়ির মধ্যে যে আছে সে আপনার কি হয়? বর্ষা এক বাক্যে উত্তর দিল, সে আমার স্বামী। বান্ধবীর বিয়েতে আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়, আর সে ওখান থেকে রেগে বেরিয়ে আসে। আঙ্কেল, আমার খুব ভয় করছে, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়ি চালাবেন। আপনি শান্ত হন, আমি দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করছি। গাড়িটা কোথাও দেখতে পারছি না, হয়তো জ্যামে পড়ার আগে চলে গেছে। বর্ষা জানালা দিয়ে বাইরে যতটা সম্ভব তাকালো। অভ্রর গাড়ি কোথাও দেখতে না পেয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে স্তব্ধ বসে রয়। পরক্ষণে মোবাইলে অভ্রর লোকেশন চেক করে ড্রাইভারের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস দিয়ে বলল ওকে সেখানে নামিয়ে দিতে। মুষলধারে বৃষ্টি পড়ছে, গুরুম গুরুম শব্দে মেঘেরা গর্জন করছে। জানালা দিয়ে বাইরে তাকালেই বাইরে সবটা আলোকিত হয়ে উঠছে বিদ্যুৎ চমকানোতে। ভারী নিঃশ্বাস ফেলে বাইরে তাকিয়ে আছে বর্ষা। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলছে। বৃষ্টি হচ্ছে বই কি, রাস্তাগুলোয় কাদা পানি জমে গর্তগুলো ভরে গেছে।
গাড়ির একটা চাকা সে গর্তে পড়ে গেল। অনেক চেষ্টা করেও গাড়ি তুলতে পারলেন না ড্রাইভার। চারদিকে অন্ধকার ও নিস্তব্ধতা। বৃষ্টির কারণে রাস্তায় কোনো মানুষও নেই। কাউকে যে সাহায্যের জন্য বলবে তারও উপায় নেই। অতি চেষ্টা করেও যখন গাড়ি তুলতে পারলেন না, তখন ড্রাইভার চাপা কণ্ঠে বর্ষাকে বলল, গাড়ি আর সামনে যাবে না, সামনের চাকা গর্তে পড়ে গেছে, এর আগের রাস্তায় আপনাকে হেঁটে যেতে হবে। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল বর্ষা। ড্রাইভারের কথাগুলো সে শুনতে পেয়ে ভারী নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সাথে সাথে আকাশে আবারও বিদ্যুৎ চমকালো। বর্ষা নিজেকে নিয়ে ভাবছে না এখন। তার চিন্তা তাকে যে করেই হোক অভ্রর কাছে পৌঁছাতে হবে। প্রত্যুত্তরে কোনো কিছু না বলে ড্রাইভারকে পর্যাপ্ত ভাড়া দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল সে। বৃষ্টির কারণে প্রকৃতির ঠান্ডা বাতাস এসে গায়ে উপচে পড়ছে তার। ঠান্ডা এসে কেঁপে কেঁপে উঠছে। বারংবার চোখ ধরা বন্ধ করে নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে যেতে লাগে। 10 মিনিট হাঁটলেই সে বাড়ি পৌঁছে যাবে। বৃষ্টির মধ্যে কোনো রিক্সাও পাবে না। রাস্তায় কাদা পানি ছিটকে বর্ষার সাদা লেহেঙ্গা রঙিন প্রচ্ছদে পরিণত করেছে। অন্ধকারে তেমন কোনো কিছুই নজরে আসছে না তার। তবু হার না মেনে এগিয়ে চলছে সে। গাড়ি গ্যারেজে রেখে দরজা খুলে মাত্র বাড়ির ভেতরে ঢুকলো অভ্র। কপালে হাত দিয়ে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলতে এগিয়ে গেল সে। দরজা খুলেই বর্ষাকে দেখে ঠোঁটছোড়া উল্টিয়ে দরজার সামনে থেকে চলে যায়। বর্ষা বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে অভ্রর পেছনে ছুটতে লাগলো। মাঝে মধ্যে অস্ফুট স্বরে বার কয়েক অভ্র বলে ডেকেছে, কিন্তু অভ্র শুনিয়েও না শোনার মতো করে চলে যাচ্ছে। হঠাৎ বর্ষা অস্ফুট স্বরে আহ বলে একটু জোরেই চিৎকার দেয়। পেছনে ঘুরে অভ্র তাকিয়ে দেখে বর্ষা সিঁড়ির উপরে উপচে পড়ে আছে। সিঁড়ি দিয়ে দ্রুত নেমে সে বর্ষার কাছে এসে কোনো কিছু না বলে 2 হাতে তাকে কোলে তুলে নেয়। দুজনের একজনও কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। অভ্র বর্ষাকেও রুমে নিয়ে যায়। বিছানার উপর বসিয়ে দিয়ে আলমারি থেকে পরার জন্য পোশাক বের করে বিছানার উপর রেখে রাগী গলায় বলল, ভেজা জামা ছেড়ে এগুলো পরে নেই। বলে সে রুম থেকে বেরিয়ে যেতে লাগে। পেছন থেকে দ্রুত পায়ে বর্ষা অভ্রর দিকে এগিয়ে যায়। পেছন থেকে অভ্রর হাত ধরে ক্ষীণ স্বরে বলল, তুমি যা দেখেছো ওটা সত্যি নয়। চোখের দেখা সবসময় সত্যি হয় না অভ্র। হয়তো বর্ষা আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ তাকে না দিয়ে অভ্র তার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, ইরাকের কোন অংশ আমার চেয়ে ভালো? ইরাক তোমাকে বিনোদিত করার জন্য নোংরা নোংরা কথা বলে। সে বলেছিল তুমি দেখতে এবং শক্তিশালী ক্ষমতার সঙ্গে সুন্দর। আমি আমার নোংরা কথা বলিনি, আমি পারিনি। কিন্তু তুমি কি সত্যি দেখতে পারো না আমি তোমার সঙ্গে কেমন আচরণ করি? বর্ষা অভ্রর চোখে চোখ রেখে মিনমিন করে বলল, তুমি সত্যি ঈশ্বরনীত। অভ্র বর্ষার হাত দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি বুঝতে পারিনি যে এত দেরি হয়ে গেছে, বা তুমি আমার সঙ্গে এমন আচরণ করবে বলে আশা করিনি। বর্ষা অভ্রর চোখে চোখ রেখে বলে উঠল, তাই তুমি ঈশ্বরনীত হয়ে সেখানে থেকে বৃষ্টির মধ্যে চলে এলে। অভ্র বর্ষার হাত ছেড়ে দিয়ে নিজেও পিঠ ঠেকিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিরন্তর কণ্ঠে বলল, আমি কি করব তা নিয়ে ভাবছিলাম, কিন্তু একটি উপায় সঙ্গে আসতে পারিনি। ইরাককে হত্যা করা একটি ভালো ধারণা হতে পারে। যাই হোক, সম্ভবত তুমি এই সমস্ত জেনে দুঃখিত হবে। বর্ষা অভ্রর কথাটাকে অতটা গুরুত্ব না দিয়ে হেয়ালি করে বলল, আল্লাহকে ধন্যবাদ, তুমি এখনো আমার অনুভূতি সম্পর্কে যত্নশীল এবং তাকে হত্যা করনি। অভ্র মৃদু স্বরে বলল, তুমি আমাকে দুঃখ দিলেও আমি একজন মানুষ হয়ে কিভাবে তোমাকে দুঃখিত করব? বর্ষা পা দিয়ে মেঝেতে আকুঝাকু করতে করতে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি বলছো তুমি নিফটি শব্দ বলতে পারবে না। অভ্র বর্ষার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, এইটা নিখুঁত শব্দ ছিল। বর্ষা অভ্রর দিকে ঘুরে তাকিয়ে দেখল অভ্র দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা ভারী দীর্ঘশ্বাস ফেলে অভ্রর কাছাকাছি দাঁড়ালো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, তোমার ঈশ্বর একটি সীমা থাকা উচিত, এটা নিয়ন্ত্রণে আনার সময় এসেছে। অভ্র বর্ষার কথাটা শোনা মাত্রই ভারী নিঃশ্বাস নিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বর্ষা মনের মধ্যে সাহস সঞ্চয় করে অভ্রর কানের কাছে এসে ফিসফিসে আওয়াজে বলল, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি কিভাবে অন্য কাউকে পছন্দ করতে পারি? বর্ষার কথাটা অভ্রর কান অব্দি যেতেই অভ্র ছট করে চোখ খুলে তাকালো। বর্ষার কোনো কিছু না বলিয়ে অভ্রর গালে এক চুম্বন এঁকে দিল। পরক্ষণে লজ্জা পেয়ে অভ্রর সামনে থেকে কিছুটা দূরে সরে যায়। অভ্র স্তব্ধ দাঁড়িয়ে রইল, এক হাত তুলে গালে আলতো ভাবে রেখে
ঠোঁটের কোণে তার এক চিলতে প্রস্ফুটিত হাসি ফুটে ওঠে। এক দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সে। বাইরে এখনো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যার জন্য বাড়ির কেউই বাড়িতে ফিরে আসতে পারছে না। তারা আহিতাদের বাড়িতে আটকে আছে। এমন এক দারুণ রোমাঞ্চকর মৌসুমে অভ্র ঠোঁটছোড়া বাঁকা করে হেসে বর্ষার দিকে এগিয়ে যায়। বাহিরে টুপটুপ বৃষ্টি পড়ার আওয়াজে জানালা দিয়ে কান অবধি আসছে বর্ষার। জানালার এক ঠাঁই খোলা থাকায় বৃষ্টির ছিটে ফোটা জানালার গ্রিলের ফাঁকা দিয়ে রুমে আসছে। সাথে বাইরের ঠান্ডা বাতাস গা শীতল করে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অভ্র বর্ষাকে বিস্মিত করে দিয়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বর্ষার কানে কানে বলল, মাথা ঘুরছে। বর্ষা অভ্রর হাত ধরে বিছানার উপর নিয়ে বসালো, তারপর মাথায় হাত দিয়ে বলল, আমার কি জ্বর আসবে? অভ্র মাথা উপর থেকে নিচ করে বলল, হয়তো। এখন কাঁথাটা দাও। বর্ষা অভ্রর হাতে কাঁথার এক কোণা ধরিয়ে দিয়ে অস্ফুট স্বরে বলল, চলো তোমাকে তোমার রুমে দিয়ে আসি। অভ্র কোনো প্রত্যুত্তর না করে বর্ষার এক হাত ধরে টান মারল। বর্ষা অপ্রস্তুত হয়ে অভ্রর উপর পড়ে যায়। অভ্র সঙ্গে সঙ্গে কাঁথা মোড়ো দিয়ে দুজনে কাঁথার নিচে চলে গেল। বর্ষা এক হাত দিয়ে কাঁথা উপর থেকে সরিয়ে দিয়ে বলল, হাই, কি করছো? তোমার না মাথা ব্যথা? অভ্র বর্ষার দিকে কিছুটা ঝুঁকে বলল, তোমার আর ইরাকের মধ্যে যদি কিছু নাই থেকে থাকে, তাহলে সে তোমাকে তখন কেন চড়ে ধরলো? বর্ষা চোখ জোড়া বড় বড় করে অভ্রর দিকে তাকিয়ে বলল, তুমি এখনো সেখানেই পড়ে আছো? সত্যি বলছি, তার সাথে আমার কিছু নেই। অভ্র বর্ষার কপালে এক আঙ্গুল রেখে নিশালো কণ্ঠে বলল, না, আমি এখন অন্য কোথাও থাকতে চাই না। আর রইল আমার মাথা ব্যথা। আপাতত সে কথা ভুলে যাও। বলেই অভ্র আবারও কাঁথা টেনে মুড়ো টেনে দেয়। বর্ষার আঙ্গুলের প্রতিটা ভাঁজে ভাঁজে অভ্র তার আঙ্গুল রেখে শক্ত করে চেপে ধরে বর্ষার ওষ্ঠ জোড়ায় এক গম্ভীর চুম্বন এঁকে দিয়ে দুজনের ওষ্ঠদ্বয় এক করে নেয়। গরুম গরুম মেঘেরা গর্জন করছে। মাঝে মধ্যে পৃথিবী আলোকিত করে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিও তেমন পড়ছে না। ঝিরি ঝিরি জলের ফোঁটা বারান্দার গ্রিল দিয়ে পায়ের উপর এসে উপচে পড়ছে বর্ষা অভ্র। 10 মিনিট হবে বোধ হয় দুজনে বারান্দায় এসে পাশাপাশি চেয়ারে বসে আছে। বর্ষা অভ্রর এক হাত জড়িয়ে ধরে কাঁধের উপর মাথা রাখে। গ্রিলের ফাঁকা দিয়ে বাইরে এক মনে তাকিয়ে থেকে বর্ষা বলে উঠল, অভ্র, একটা কথা বলি। অভ্র বর্ষার এক হাত তার 2 হাতের মুঠির মধ্যে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, বলো। বর্ষা অভ্রর কাঁধের উপর থেকে মাথা তুলে অভ্রর চোখে চোখ রেখে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? অভ্র বর্ষার গালে হাত ছুঁয়ে স্লাইড করতে করতে বলল, ভালো লাগা ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানো? বর্ষা অস্ফুট স্বরে বলল, জানি। অভ্র বর্ষার দিকে তাকিয়ে বলল, কি বলো তো? বর্ষা বলল, ভালো লাগা ক্ষীণস্থায়ী ও ভালোবাসা চিরস্থায়ী। অভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে রইল যখন সে কথাগুলো বলছিল। পরক্ষণে বর্ষার থুতনিতে আঙুলের তর্জনী রেখে বলল, আরও একটি পার্থক্য আছে। বর্ষা ইচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল, সেটা কি? অভ্র এক হাতে বর্ষাকে জড়িয়ে ধরে বলল, ভালো লাগা হচ্ছে প্রিয় মানুষটিকে ছেড়ে যাওয়ার পর মাঝে মধ্যে তার কথা মনে পড়া, এটাই ভালো লাগা। আর ভালোবাসা হচ্ছে প্রিয় মানুষটিকে ছাড়ার কথা চিন্তা করার পূর্বেই চোখে পানি চলে আসা। আমরা যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আমরা তাকে কোনো কিছুর মূল্যেই হারাতে চাই না। ভালোবাসা খুবই অদ্ভুত, যা ভাষায় বিশ্লেষণ করা খুবই কঠিন। অনুভূতি শুধু তার জন্যই আসে যাকে আমরা ভালোবাসি। তুমি আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার সূর্যের আলো ও আধার রাতের জ্যোৎস্না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য না। আমি আছি আর সর্বদা থাকবো তোমার ছায়া হয়ে। ভালোবাসি শব্দটা বলা সহজ, কিন্তু ভালোবেসে সারা জীবন পাশে থাকাটাই কঠিন। আমি এইভাবেই তোমার হাতে হাত রেখে সারাটা জীবন কাটাতে চাই। বর্ষার চোখ জোড়া ছোট ছোট করে ক্ষীণ কণ্ঠে বলল, তুমি হাত ধরে বসে থাকলে আমি ভাত খাবো কেমন করে? বর্ষার কথার পিঠে নির্বাক ও নির্বাক্য হয়ে স্তব্ধ তাকিয়ে রইল অভ্র। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বর্ষার 2 গাল টেনে খানি খেসে বলল, প্রয়োজন হলে আমি খাইয়ে দেব। এক পলক সামনে তাকিয়ে চোখ সরিয়ে নিল, তারপর আবারও দেখার জন্য সেদিকে তাকালো। তখন বাড়ির গেটের বাইরে কিছুটা দূরে 2টো গাড়ির হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। অভ্র তার আর বুঝতে বাকি রইল না বাড়ির মানুষ চলে এসেছে। অভ্র বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে এখন যেতে হবে।
সবাই চলে আসছে। তুমি ফ্রেশ হয়ে রুমটা গুছিয়ে নাও ততক্ষণে। কলিং বেল বাজলে আমি নয় দরজা খুলে দেবো। এখন আসছে, হ্যাঁ? বলি অভ্র বর্ষার কপালে আলতে চুমু এঁকে দিয়ে চলে গেল বর্ষার রুম থেকে। টিভি অন করে হলরুমে বসে আছে অভ্র, যাতে সকলে ভাবে সে টিভি দেখছে। কলিং বেল বাজতেই ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সকলের শত শত প্রশ্নের সম্মুখীন হতে হলো। বিয়ে ছেড়ে দুজনে চলে আসছে কেন? ঘুরিয়ে ঘুরিয়ে এক প্রশ্নই সকলে করছে। অভ্র ভ্যাবাচেকা খেয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারছে না। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আসছে তিন্নি। সকলে তিন্নির দিকে তাকিয়ে দেখল তিন্নি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সকলে তাড়াহুড়ো করে এসে তিন্নিকে ধরল, পরে হাত দিয়ে সোফার উপর বসায়। তিন্নি সকলকে শান্ত হও বলল, তারপর ভারী নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম। অভ্র চোখ জোড়া বড় সড়ো করে তিন্নির দিকে তাকালো। সে যেন আকাশ থেকে মাটিতে পড়েছে এমন একটা অবস্থা হয়েছে। ওর তিন্নি সিঁড়ি থেকে পড়ে গেছে আরো কিছুই জানে না, তাই অস্ফুট স্বরে চেঁচিয়ে বলল, তুই সিঁড়ি থেকে পড়ে গেছিলি? তিন্নি অভ্রকে ধমক দিয়ে বলল, তুই চুপ করবি, আমাকে বলতে দে। ততক্ষণে সবার মাঝে বর্ষা এসে হাজির হয়। বর্ষা দূর থেকে কিছুটা শুনে তিন্নিকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার পূর্বেই তিন্নি অভ্র ও বর্ষার দিকে চোখ রাঙিয়ে তাকালো। চোখের ইশারায় দুজনকে চুপ থাকতে বলল। তিন্নির দিকে স্থির বাড়ির সকলের দৃষ্টি। তিন্নি আবারও বলতে শুরু করলো, সিঁড়ি থেকে পড়ার পর অনেক কষ্ট করে বর্ষাকে কল দিয়ে সাহায্যের জন্য আসতে বলি। তারপরেই কাউকে কিছু না বলে বর্ষা অভ্র দুজনে বাড়ি চলে আসে। আমার অবস্থা তখন তেমন সুবিধার ছিল না, তাই ওরা কেউ আমাকে একা রেখে যেতে পারেনি। আমি যখন জোর করে পাঠাতে চেয়েছি তখনই বৃষ্টি চলে আসে। পেছন থেকে বৃষ্টি ফোঁস করে বলি উঠল, আমি কখন চলে আসছি? আমি তো ওখানে ছিলাম সবার সাথে, এইমাত্র আসলাম। তিন্নি রাগী চোখে বৃষ্টির দিকে তাকিয়ে তিরতির করে বলল, তোর কথা বলছি আমি, নাকি প্রকৃতির বৃষ্টির কথা বলছি? হ্যাঁ। বৃষ্টি মুখের সামনে হাত নাড়াতে নাড়াতে বলল, আমি ভাবছিলাম যাকে দেখাও তো কোথাও ব্যথা পাইছো। তিন্নি রাগে গজ গজ করতে করতে বলল, এমনি এমনি রুমে যাবি নাকি থাপ্পড় খেয়ে যাবি? অভ্র আর চোখে বর্ষার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে কিছু একটা ইশারা করলো, হয়তো সে বলতে চাচ্ছে কি হচ্ছে এসব। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে দুইবার চোখের পলক ফেলল, পরক্ষণে তিন্নিকে সাপোর্ট দিয়ে বলল, এত ব্যথা নিয়ে কেন তুমি নিচে নামতে গেলে? আজও চলো রুমে চলো। সকলের সামনে থেকে কোনো মতে বর্ষা অভ্র তিন্নিকে নিয়ে ওই রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা বন্ধ করে হাঁফ ছেড়ে বর্ষা বলল, থ্যাংক ইউ তাপ্পি, আজ তোমার জন্য বেঁচে গেলাম। বর্ষার গালে হাত ছুঁয়ে তিন্নি মৃদু স্বরে বলল, আমি তোদের দুজনকেই আসতে দেখেছি আর বুঝতে পারি দুজনেই রেগে আছিস। বাই দ্য ওয়ে, তুই যে বৃষ্টিতে ভিজে এসেছিস, তোর যদি কোনো সমস্যা হয়? বর্ষা মলিন কণ্ঠে বলল, তখন অত কিছু মাথায় ছিল বুঝি? যা দুর্যোগে ফেলে দিয়েছিল আমায়। মাথা নিচু করে কিছুক্ষণ তিন্নির রুমে দাঁড়িয়ে রইল অভ্র, তারপর এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, সরি, আর হবে না। রাতে রান্না করতে বড়রা কিচেনে চলে গেছে। বিয়ে বাড়িতে ভারী ভারী খাবার খাওয়ার পর এখন রাতের জন্য হালকা কিছু খাবার রান্না করবেন, এই তাদের প্রত্যাশা। রাত 10টার মধ্যে সকলে খাওয়া শেষ করে ঘুমাতে রুমে চলে যায়। রুমে সে লাইট অফ করে বিছানার সাথে গা এলিয়ে দিতেই আচমকা বর্ষার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে দেখল অভ্র ভাইয়া নামটা জল করছে দূর আকাশের ওই শুকতারার মতো। কল রিসিভ করে দুজনার মনের সকল লুকায়িত অনুভূতি দুজনের সাথে বলে মন হালকা করতে ব্যস্ত হয়ে পড়ল। অভ্রর কথার পিঠে মাঝে মধ্যে লজ্জায় বালিশে মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠেছে বর্ষা। সে হাসির শব্দ ফোনের অপর প্রান্ত থেকে প্রাণ ভরে শুনছে অভ্র। কিয়ৎক্ষণ নেশালো কণ্ঠে অভ্র বলে উঠল, এভাবে হাসিস না রে পাগলি, নিজেকে সামলাতে পারবো না, পরে দেখবি এক্ষুনি চলে আসবো। বর্ষা হাসি থামিয়ে ফট করে বলে উঠল, এই না। 2 সপ্তাহ পর হাত দিয়ে মুখের সামনে হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো বর্ষা। বাড়ির মহিলাগণ সকলে একসাথে বসে কোনো এক গভীর বিষয়ে আলোচনা করছেন। তাদের মুখের অঙ্গীকার দেখে আন্দাজ করছে সে। বর্ষাকে দেখে আর চোখে তার দিকে তাকায় সকলে। বর্ষা চোখ জোড়া গোল গোল করে তাদের সকলের দিকে তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? সকলে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন ভূত দেখেছো। বর্ষার আম্মু শানিত কণ্ঠে বলল, কয়টা বাজে দেখছেন নবাব নন্দিনী? 3টা বাজে, আর আপনি এখন ঘুম থেকে উঠছেন?
এত কষ্ট করে সিঁড়ি বেয়ে নেমে আসতে গেলেন কেন? আওয়াজ দিতেন, সকালের ও দুপুরের খাবার দুটো একসাথে রুমে দিয়ে আসতাম। বর্ষা কোমরে হাত দিয়ে ঠোঁট জোড়া উল্টিয়ে তার মার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে বর্ষার বড় আম্মু বলল, এত দেরি করে ঘুম থেকে উঠেছিস কেন? বর্ষা জোরপূর্বক হাসার চেষ্টা করে মনে মনে বলল, বড় আম্মু, তুমি যদি জানতে এখন তোমাকে কিভাবে বলি, আমি পুরো রাত তোমার ছেলের সাথে ফোনে কথা বলে ভোরে ঘুমিয়েছি। শব্দ করে হেসে জবাব দিল বর্ষা। সে বলল, আর বলো না বড় আম্মু, রাত জেগে পড়ছি তো তাই দেরিতে ঘুমাইছি। তা তোমরা কি নিয়ে কথাবার্তা বলতেছো? আমাকে দেখে চুপ হয়ে গেলে কেন? সোফার উপর বসতে বসতে জিজ্ঞেস করলো সে। অভ্রর মা বর্ষার দিকে তাকিয়ে বলল, তোর অভ্র ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলছি। মিসেস নার্গিসের কথা কান দিয়ে যেতেই ধোঁয়া বের হওয়ার উপক্রম। চোখচোরা বড় সড়ো করে তাকিয়ে অস্ফুট স্বরে চেঁচিয়ে বলল, কি? পাশ থেকে রিয়ার আম্মু বললেন, কি নয় বলো জি, ছেলের বয়স তো আর কম হয়নি, 28 পার হয়েছে, বিয়ে তো দিতে হবে। তাছাড়া বেশিরভাগ সময় বাহিরে বাহিরে থাকে, বিয়ে দিলে বাড়িতেই থাকবে, তখন আর বউকে রেখে কোথাও যাবে না। বর্ষা ফুসফুস করে বলে উঠল, অপর বিয়ের কথা তুলছো কেন তোমরা? হ্যাঁ, বর্ষার কথা শেষ হতেই সকলে ভ্রু উঁচু করে তাকালো। সকলের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বর্ষা আবারও বলল, না মানে ওই অভ্র ভাইয়ার হবে। অভ্র ভাইয়া ওটা কথাটা আসলে মুখ দিয়ে স্লিপ করে গেছে। সেসব কথা এখন বাদ, তোমরা এটা কেন লাগাচ্ছ? অভ্র ভাইয়া তো কাব্য ভাইয়ার 6 মাসের ছোট, সে হিসাবে বিয়ে আগে কাব্য ভাইয়ার হবে, তারপর অভ্র ভাইয়ার। এখন কোনো বিয়ে টিয়ে হবে না, আমি মানি না এসব। বৃষ্টির আম্মু ধাতস্থ কণ্ঠে বলল, তুই যেভাবে রিয়েক্ট করছিস মনে হচ্ছে বিয়েটা আজকে হয়ে যাবে। অভ্রর মা আবারও বললেন, কাব্য তো গাজীপুর নেই, জানিসই তো। তোর বড় আব্বুর সাথে অফিসের কোনো কাজে ঢাকা গেছে। তো ঢাকা কি সারা জীবন থাকবে নাকি? আসলে বিয়ে দিয়ে দিবা? রাগী গলায় বলে উঠল বর্ষা। অভ্রর মা একটু গম্ভীর কণ্ঠে বললেন, সে যাই বলিস না কেন, অভ্রর জন্য একটা লক্ষ্মী মেয়ে খুঁজে আমি বউ করে আনবো। বর্ষার একরাশ অভিমান হলো, সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ফট করে উঠে দাঁড়ালো আর বলে উঠল, মেয়ে খুঁজতে হবে কেন? আমাকে কি তোমাদের চোখে পড়ে না নাকি? আমি কি লক্ষ্মী নই? পাহাড় সমান অবাক হয়ে মুখ হা করে বর্ষার দিকে তাকিয়ে আছে সকলে। রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসলেই বর্ষ উপলব্ধি করতে পারে ও কি বলেছে। সকলে একসাথে অস্ফুট স্বরে বলে ওঠে, কি তুই? বর্ষা সকলের দিকে পিট পিট করে তাকিয়ে শুকনো ঢোক গিলল। সে জোরপূর্বক হাসার চেষ্টা করে সকলের সামনে থেকে দৌড়ে পালালো। এক দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। এদিকে বর্ষার কথা অতি সিরিয়াসলি নিয়ে ভ্রুকুচকে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল সবাই। মিনিট 5 পর গাড়ির চাবির রিং শাহাদাত আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নামছে অভ্র। বাড়ির সকলকে হতবিহ্বল হয়ে বসে থাকতে দেখে অভ্র তাদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে? তোমাদের সবার মুখ বাংলার পাঁচের মতো কেন করে রাখছো? কেউ কিছুই বলল না। একে একে সকলে উঠে চলে গেল। অভ্র তাদের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। না জানি বাবা একসাথে সবার কি হয়েছে বলে সে নিজেও বেরিয়ে গেল। বাইরে এসে গ্যারেজ থেকে গাড়ি বের করে গাড়ি ড্রাইভ করতে লাগে। গাড়ি চলছে তার আপন গন্তব্যে। 4 ঘন্টা পর হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠে। আর চোখে ফোনের দিকে তাকিয়ে দেখল তিনি কল দিয়েছে। সচরাচর মোস্ট ইম্পর্ট্যান্ট না হলে তিনি কল দেয় না, তাই কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে তিনি বলে উঠল, ভাই, বর্ষাকে 4 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না। ও তখন বাড়ি থেকে বের হয়েছে, এখনো ফিরে আসেনি। আমরা কেউ জানি না ও কোথায় গেছে। তিন্নির কথা শোনা মাত্রই অভ্র গাড়ি ব্রেক কষে অস্ফুট স্বরে বলে উঠল, কি? হঠাৎ ব্রেক করায় পেছনে ধুলাম করে একটা আওয়াজ হলো। অভ্র শব্দটা শুনে কান থেকে ফোনটা সরালো। পরক্ষণে আবারও কানে ফোন লাগিয়ে তিন্নির উদ্দেশ্যে বলল, তুই এখন ফোনটা রাখ, আমি তোকে কিছুক্ষণ পর কলটা ব্যাক করছি। ফোনটা পাশে রেখে সিট থেকে কিছুটা উঠে পেছনের সিটে দেখার চেষ্টা করলো। একটা মেয়ের লম্বা লম্বা চুল দেখতে পেল। ভ্রুকুচকি তার দিকে তাকালো, তারপর দরজা খুলে বের হলো। পেছনের দরজা খুলতেই মেয়েটাকে দেখে চমকে গেল। এক হাত দিয়ে অন্য হাতের কবজি ডলছে। অভ্রর দিকে এক নজর তাকিয়ে থেকে বলে উঠল, এভাবে কেউ গাড়ি ব্রেক করে? আজব। অভ্র স্পষ্ট স্বরে বলল, তুমি এখানে কি করে? কোনো রকম প্রত্যুত্তর না করে অভ্রকে ঠেলে গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলাতে লাগে। সম্পূর্ণ একটা অচেনা জায়গা, চারপাশে শুধু গাছ আর গাছ।
মানুষ নেই, একদম নির্জন একটা জায়গা। চারপাশে পর্যবেক্ষণ করে যাচ্ছে, হঠাৎ পেছনে ঘুরে অভ্রর উদ্দেশ্যে বলল, আমার একটা ছবি তুলে দাও। অভ্র কিয়ৎক্ষণ নীরব থেকে ভ্রু যুগল কুঁচকে বলল, আপনি আমার গাড়িতে কি করছিলেন একটু আমাকে পরিষ্কার করে বলবেন ম্যাডাম? ঠোঁটচোরা উল্টিয়ে অভ্রর মুখের দিকে তাকিয়ে রইল বর্ষা। আকাশে নীল নীল মেঘগুলো উড়ে যাচ্ছে। বর্ষা সেদিকে তাকিয়ে থেকে বলল, এই জায়গাটা কত সুন্দর। কোন জায়গা এটা? অভ্র গাড়ির দরজার সাথে হেলান দিয়ে বলল, মুকাসবিল থেকে 50 কিলোমিটার দূর। বর্ষা পট করে অভ্রর দিকে তাকিয়ে বলে উঠল। কি? অভ্র বর্ষার দিকে এগিয়ে আসলো। বর্ষার এক হাত ধরে বলে উঠল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের অ্যান্সারটা পাইনি। বল, এখানে কি করছিস? বর্ষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর কিছুক্ষণ আগের ঘটনা অভ্রকে জানে। অভ্র পেটে হাত দিয়ে হাসতে হাসতে রাস্তার পাশের সবুজ সবুজ ঘাসগুলোর উপর বসে পড়ল। দুই দাঁতের মধ্যে এক আঙুল রেখে বলল, এই জন্যই আমি বাড়ি থেকে বের হবার সময় আমার সাথে সকলে অদ্ভুত আচরণ করছিল, তাই তো? কেমন আচরণ করেছিল জানার জন্য বর্ষা অভ্রর পাশে বসে জিজ্ঞেস করে, তোমার সাথে কেমন করেছে? অভ্র ওর এক হাত বর্ষার গালের উপর রাখলো, অন্য হাত বর্ষার কোমরে রেখে এক টানে তার কোলের উপর বসালো। বর্ষা কিছুটা কেঁপে উঠল। অভ্রর দুই হাত শক্ত করে ধরে বলল, কি করছো? ছাড়ো, এটা রাস্তা। অভ্র ন্যাকা স্বরে বলল, তাতে কি হয়েছে? আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে কোন ব্যাটার কি? বর্ষার কিছুই বলল না। অভ্র বর্ষার ঘাড়ের উপর থুতনিতে রেখে পশ্চিম দিকে তাকিয়ে আছে। বর্ষা অভ্র দুজনে পশ্চিমে সূর্যাস্ত দেখছে। অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে প্রকৃতির আরও এক সৌন্দর্য উপভোগ করছে। কিছুক্ষণ পর বর্ষা অভ্রর হাত ছাড়িয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, অভ্র বর্ষার সামনে উঠে দাঁড়িয়ে বলে, 4 ঘন্টা রাস্তা, এখনই বললে কি এখনই যাওয়া যাবে নাকি? বর্ষা তেজি স্বরে বলল, জানি না, আমার এখনই যেতে হবে। বলছি আর কই মাছের মতো লাফাচ্ছে। অভ্র ভ্রুকুচকে বর্ষার মতিগতি লক্ষ্য করে বলল, বাড়ি যেতে চাচ্ছ বুঝলাম, কিন্তু এমন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফ পারছো কেন? বর্ষার লাগি গলায় বলল, বলতে পারবো না, শুধু আমাকে বাড়ি নিয়ে যাও। অভ্র বর্ষার দুই কাঁধের উপর হাত রেখে বলল, কি হয়েছে বলো আমাকে? বর্ষার পা দুটো কিছুটা উঁচু করলো আর অভ্রকে বলল, একটু নিচু হও। অভ্র বর্ষার দিকে একটু ঝুঁকে দাঁড়ালো। বর্ষা অভ্রর কানে কানে বলল। অভ্র ড্যাব ড্যাব করে অন্যদিকে মুখ ঘুরে তাকালো। বর্ষা মিনতির স্বরে বলল, বাড়ি যাব। কিছু। অভ্র আশেপাশে এক নজর চোখ বুলালো। পরক্ষণে আঙুলের ইশারায় জঙ্গলের কিছুটা ভেতরে একটা ঝোপঝাড় দেখিয়ে বলল, ওই ঝোপের আলে চলে যা। বর্ষা এক নজর পেছনে তাকিয়ে ফের অভ্রর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, কিছুতেই না। এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তোমার কোনো সমস্যা হবে না, তুমি যেতে পারো। বাড়ি যেতে 4 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ তুমি সামলাতেই পারবে না। এই ঘন জঙ্গলে দাঁড়িয়ে এটাই বেস্ট অপশন। বাধ্য হয়ে বর্ষাকে যেতেই হলো ঝোপের আড়ালে। অভ্র বর্ষার যাওয়ার দিকে তাকিয়েছিল, আড়ালে যেতেই অভ্র অন্যদিকে ঘুরে তাকালো। হঠাৎ শুনতে পেল বর্ষার আর্ত চিৎকার। দৌড়ে সেদিকে যেতে লাগে সে। ঝোপের আড়ালে এসে কোথাও বর্ষাকে দেখতে পাচ্ছে না। আশেপাশে তাকাচ্ছে আর বিড়বিড় করে বলছে, অভ্র বলে চিৎকার দিয়ে কোথায় ছিলে? তখনই চোখ পড়ল মাটির উপরে বর্ষার হাতের ব্রেসলেট পড়ে আছে। সেখান থেকে ব্রেসলেট তুলে ঘাসের উপর ভালো করে লক্ষ্য করে দৌড় দিল। কিছুক্ষণ যেতেই দেখলো কয়েকটা ছেলে, প্রায় 6 থেকে 7টা ছেলে বর্ষার হাত ধরে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। অভ্র দ্রুত দৌড়ে তাদের কাছে চলে যায় এবং শানিত কণ্ঠে বর্ষাকে ছেড়ে দিতে বলে। কিন্তু তারাও অভ্রকে বলে তাদের সামনে থেকে চলে যেতে, আর নয়তো শুধু শুধু একটা মেয়ের জন্য জীবন হারাতে হবে। অভ্র কোনো কিছুর তোয়াক্কা না করে এগিয়ে আসলো ওদের মধ্য থেকে। দুজন এগিয়ে গেল, 3 জনের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। দুজন একজনের সাথে পেরিয়ে উঠছে না দেখে আরো 2 জন এগিয়ে গেল। এদিকে অভ্র তাকে দেখে মনে হচ্ছে সে লড়াই করার লাইসেন্স পেয়ে গেছে। একে একে মেরে সকলকে আহত করে দিয়েছে। 4 জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে দেখে বাকি 3 জন এবার একসাথে এগিয়ে গেল। তাদেরকেও মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিল অভ্র। আধমরা হয়ে মাটিতে পড়ে আছে তারা। অভ্র বর্ষার কাছে এগিয়ে গেল, 2 গালে হাত রেখে শুধালো, তুমি ঠিক আছো তো? বর্ষা স্তব্ধ স্থির অভ্রর দিকে তাকিয়ে রইল। অভ্র বর্ষাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য হাঁটা দিল। গাড়ির ভেতর থেকে পানির একটা বোতল বর্ষার দিকে বাড়িয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে বোতলটা নেয় বর্ষা। ঠোক ঠোক করে কিছু পরিমাণ পানি পান করে।
অভ্র বর্ষাকে শান্ত করতে তাকে দু হাতে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে হাওমাও করে কেঁদে উঠল বর্ষা। অভ্রর পৌঁছাতে আরো দেরি হলে কি হতো, মনে মনে ভাবছে অভ্র। বর্ষাকে শান্ত করতে অভ্র বলল, আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। বর্ষা উপর নিচ মাথা নাড়ালো। কান্না কিছুটা কমলে বর্ষাকে রাগান্বিত করে তুলতে অভ্র বলল, ওই চোপের আলে যে কাজের জন্য গিয়েছিলে সেটা কি হয়েছে? বর্ষা চোখ মুখ খিচে বিরক্তিকর দৃষ্টিতে অভ্রর দিকে তাকিয়ে এক ধাক্কা দেয়। তার থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, চোখের সামনে 6-7টা লোক দাঁড়িয়ে থাকলে আর অন্য কিছু মনে থাকে, ভয়ে হাত পা জমে গিয়েছিল। অভ্র বর্ষার কথার পিঠে ফিক করে হেসে ফেলে হাসতে হাসতে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। রাগ হয়ে বর্ষা অভ্র সামনে থেকে চলে যেতে নেয়। অভ্র দৌড়ে গিয়ে বর্ষার হাত ধরে তাকে পাজা কোলে তুলে নেয়। হাসি থামিয়ে বর্ষার কপালে আলতো করে এক চুমু এঁকে দেয়। তারপর বর্ষাকে গাড়িতে উঠিয়ে বসায়। অন্য পাশে অভ্র নিজে বসে গাড়ি স্টার্ট দেয়। 4 ঘন্টা পর বাড়ি এসে পৌঁছালো তারা। বাড়ির ভেতরে এসে দূর থেকে সকলের কথাবার্তা পুরোটা না শুনেই কিছুটা শুনে লাফিয়ে আহ্লাদি কণ্ঠে বর্ষা বলে ওঠে, আমি রাজি। কালো মেঘে ঢেকে গেছে নীলাভ আকাশ। বাতাসের সাথে উড়ে যাওয়া মেঘের ফাঁক কোলে চাঁদের ঝলকানিতে অনবদ্য সুন্দর কালো মেঘের রাশিগুলোকে মেঘ কন্যা নামে আখ্যায়িত করাই যায়। চাঁদ ঠিকে যেতেই সরু বিদ্যুতের ঝলকানি চারিদিকে শুভ্র আলো ছড়িয়ে সেকেন্ডের মাঝেই নিরুদ্দেশ হয়ে আবার তীব্র আওয়াজে গম গম করে উঠছে। ঠান্ডা বাতাসে শরীরে কাঁপুনি ধরছে। গাড়ির ছাদে বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়ছে। বর্ষা আহ্লাদি হয়ে গাড়ির কাজ নামিয়ে হাত বাড়িয়ে বাইরে বের করে নাড়াচাড়া করছে আর ফিক ফিক করে হাসছে। অভ্র বর্ষার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে এক কাল হেসে বলে উঠল, পাগলি। 2 ঘন্টা ধরে গাড়ি চলছে রাস্তা, সে তো পুরাপাড়ি নয়। এদিকে স্বচ্ছ গাছপালাকে তার ফোঁটায় ফোঁটায় ফুটিয়ে তুলতে বৃষ্টির আবির্ভাব ঘটেছে। মাথার উপর বৃষ্টি নিয়ে গাড়ি চালাচ্ছে। নির্জন রাস্তায় দুজন একা গাড়ি দিয়ে যাচ্ছে। এই রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। সন্ধ্যার পর এই রাস্তা সেফ না। অভ্র নিজের জন্য নয়, তার চিন্তা ভাবনা সব বর্ষাকে নিয়ে। একবার এক দুর্ঘটনা থেকে বেঁচেছে, তাই আর কোনো দুর্ঘটনাই তাকে সে কোনোভাবেই ফেলতে চায় না। এর জন্য রাস্তায় যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই গাড়ি থামানো যাবে না। সামনে দৃষ্টি স্থির রেখে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে আর এসব চিন্তা করছে। জানালা দিয়ে হাত বাইরে রেখে বৃষ্টির জল হাতের তালুতে জমাট করছে বর্ষা। হাত ভেতরে ঢুকিয়ে হঠাৎ অভ্রর মুখের উপর পানি ছিটকে ফেলল। আচমকা পানির ছিটে ফোঁটা গায়ে পড়তে লাফিয়ে উঠে সে সেকেন্ডে ধ্যান ভেঙে হুঁশ ফিরে আসে। বাঙ্গালের পুরো অংশ জুড়ে পানির ছিটে ফোঁটা পড়ে আছে। অভ্র বিরক্তিকর নিঃশ্বাস ফুপে বর্ষার দিকে তাকায়। বর্ষাকে খিলখিল করে হাসতে দেখে সে নিজেও হাসতে শুরু করলো। বর্ষা হাসতে হাসতে অভ্রর কাঁধের উপর মাথা রাখে। অভ্র গাড়ি ব্রেক করে বর্ষার উদ্দেশ্যে এক আঙ্গুল দিয়ে জানালার বাইরে ইশারা করে বলল, ওই দেখো আকাশে চাঁদ। বর্ষা আর চোখে আকাশে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, বৃষ্টি হলে আকাশে চাঁদ থাকে নাকি? অভ্র বর্ষার দিকে তাকিয়ে নির্মূল কণ্ঠে বলল, থাকে তো, যেমন আমার পাশে বসে আছে। বর্ষা অভ্রর কথা শুনে ফিক করে হেসে ফেলে। তারপর ঘুরে অভ্রর দিকে তাকায়। অভ্র এক ঘোর লাগানো দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে আছে। বর্ষা কিছু বলতে যাবে, তখন অভ্র বর্ষাকে বিস্মিত করে দিয়ে বর্ষার ওষ্ঠদ্বয়ের সাথে নিজের ওষ্ঠদ্বয় এক করে নেয়। এক গভীর উষ্ণতা অনুভবে শিহরণ বয়ে যায়। এক ধাক্কা দিয়ে অভ্রকে দূরে ঠেলে দেয়। শানিত কণ্ঠে বর্ষা জিজ্ঞেস করলো, এটা কি হলো? অভ্র দুষ্ট হাসি দিয়ে বলল, বোঝনি কি হলো, আসো আরেকবার চুমু দিয়ে বুঝিয়ে দিই। বর্ষা সিটের সাথে চিপকে লেগে থেকে বলল, একদম আমার কাছে আসবে না। যদি আসি তো কি করবে? অভ্র ডেভিল হাসি দিয়ে বলল। শুকনো ঢুকিলে বর্ষা বলল, আমি তাহলে তুমি তাহলে কি? সুকুচকে প্রশ্ন ছুড়ল অভ্র। তাহলে আমি জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে যাব। বোকা বোকা জান ফেলে অভ্রর দিকে তাকিয়ে মুখে যা আসছে তাই বলে উঠছে। অভ্র গাড়ির স্টিয়ারিং ধরে বর্ষার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো। বর্ষা বুঝতে পারলো সে এক বেহুদা কথা বলেছে যার কোনো ভিত্তি নেই। লজ্জা পেল সে, তাই মাথা নিচু করে চুপ করে বসে রইল। হাসি থামিয়ে গাড়ি স্টার্ট দিল অভ্র। বাইরে এখনো ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে। বর্ষা রাস্তায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর দিকে তাকিয়ে অভ্রর উদ্দেশ্যে বলল, আমার সাথে এক সন্ধ্যা কাটাবে অভ্র? 1 কাপ
চা সঙ্গে নিয়ে কোনো এক ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোর নিচে বসে। অভ্র বর্ষার দিকে এক নজর তাকিয়ে আবারও গাড়ি চালাতে মন দিল। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে বলল, কি হলো, উত্তর দিলে না যে? অভ্র বর্ষার গালে হাত রেখে বলল, তুমি বললে তো ল্যাম্পপোস্টটাকে তুলে নিয়ে আসবো। বর্ষা রাগী গলায় বলল, তুলে নিয়ে আসতে বলিনি, বলছি খাবে বা বসবে কিনা। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সে বলল, বেঁচে থাকলে কোনো একদিন ইনশাল্লাহ। বাড়িতে সকলে দুশ্চিন্তা করবে ভেবে অভ্র আগেই তিন্নিকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল বর্ষা ওর সাথেই আছে। তিন্নি নিশ্চিন্ত হয়ে বাড়ির সকলকে বলে বর্ষার জন্য চিন্তাতে ও অভ্র ভাইয়ার সাথে আছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বাজে। গাড়ি গ্যারেজে রেখে দুজনে দরজার সামনে আসে। কলিং বেল চাপতে যাবে তখন দরজা হাফ খোলা দেখে বেশ অবাক হয় অভ্র। ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে হলরুমের দিকে হাঁটা দেয়। বাড়ির বাচ্চারা খেয়ে ঘুমিয়ে আছে। ছোটর একপাশে দাঁড়িয়ে আছে। বড়রা সোফার উপর বসে এক বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছে। হেঁটে আসতে আসতে বর্ষা অভ্রর কান অবধি যতটুকু পৌঁছালো সেটা হচ্ছে, অভ্রর মা বর্ষার বাবার উদ্দেশ্যে বলল, বর্ষার জন্য ভাইজান আপনি ছেলে খুঁজছেন, আর আমরাও ভাবছি অভ্রর জন্য মেয়ে দেখব। তাই আমি বলতে চাচ্ছিলাম যে কেননা আমরা বর্ষা অভ্রর 2 হাত এক করে দিই। অভ্রর পাশ থেকে লাফিয়ে বর্ষা উৎকণ্ঠে বলে উঠল, বড় আম্মু, আমি রাজি। অভ্র বড় বড় চোখ করে বর্ষার দিকে তাকিয়ে আছে। বর্ষার কণ্ঠ শুনে সকলে ঘুরে ওদের দুজনের দিকে তাকালো। বৃষ্টি, রিয়া, রিমা, তিন্নি, মুন্নি ও পুতুল ওরা ওদের মুখ অর্ধেক হাঁ করে ব্যাকখোলের মতো তাকিয়ে আছে। অভ্র সকলের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পেছন থেকে বর্ষার পিঠে এক খুশি মারল। বর্ষা অস্ফুট স্বরে আউচ পড়ল। ঠোঁটজোড়া উল্টিয়ে বাড়ির সকলের উদ্দেশ্যে তাকাচ্ছে বর্ষা। সকলে বর্ষার দিকে চোখ জোড়া ছোট ছোট করে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই সকলে বসা থেকে উঠে এসে এক এক করে এসে মারবে চড়। বর্ষা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওই আমার রুমে ভূমিকম্প হচ্ছে, আমি দেখে আসি। বলেই সিঁড়ির দিকে দিল দৌড়। বর্ষার জামার দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ পর সকলে সশব্দে হেসে উঠল। এই ভেবে মিথ্যে বলে গেলেও সেটা কি রুমে ভূমিকম্প হচ্ছে ভাবতেই সকলের হাসির ছটা থামছেই না। বর্ষা চলে গেলে বর্ষার বাবা অভ্রকে তাদের কাছে গিয়ে বসতে বলেন। নূর ইসলাম অভ্রর দিকে তাকিয়ে বলল, দাদু ভাই, তুমি কি বর্ষাকে বিয়ে করবে? তোমার মতামত কি? অভ্র কাট কাট কণ্ঠে বলল, অবশেষে তোমরা কি আমার গলায় ওই হাফ মেন্টাল মেয়েটাকে ঝুলাতে চাইছো? দেয়ালের আড়ালে লুকিয়ে বর্ষা অভ্রর কথা শুনে রাগী কণ্ঠে বলল, আমি হাফ মেন্টাল বজ্জাত? মনোয়ারা বেগম ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি বিয়ে করতে না চাইলে আমরা জোর করব না। আমরা তোমার জন্য না হয় অন্য মেয়ে দেখব। পড়ে গেল তো অভ্র মাইন্ডকার চিপাই। নিজেই নিজেকে ধাতস্থ কণ্ঠে বলল, কেন যে এত বকবক করতে গেলাম, এখন পড়ে গেলাম তো নিজে নিজের ভাতে। জোরপূর্বক হেসে অভ্র বলল, আমার কোনো সমস্যা নেই, তোমরা রাজি থাকলে আমিও রাজি, বিয়ে তারিখ ঠিক করো। বলে অভ্র নিজেকে বাঁচিয়ে সকলের সামনে থেকে ছুটে চলে গেল। সকলে অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো, পরক্ষণে সশব্দে হাসতে লাগলো। ঘণ্টাখানিক পর খাবার টেবিলে সকলে জড়সড় হয়েছে, শুধু বর্ষা বাদে। যেহেতু এবারের নিয়ম সকলের একসাথে খাওয়ার, তাই বর্ষা না আসা অব্দি কেউ খেতে পারছে না। তিনি সিঁড়ির দিকে তাকিয়ে বলে উঠল, ও কি পড়েছে এসব? ও কি পাগল হয়েছে? সকলে তিন্নির দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। বর্ষা একসাথে 3 থেকে 4-5টা শীতের পোশাক পরেছে। ওকে দেখতে ইয়া মোটা লাগছে। মোটার জন্য তেমনভাবে হাঁটতেও পারছে না। সকলের দৃষ্টি স্থির বর্ষার ওই অদ্ভুত পোশাকের উপর। বর্ষা হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালে অপূর্ব বলে উঠল, এতগুলো সোয়েটার পরছিস কেন, তাও আবার এত মোটা মোটা? পাশ থেকে পুতুল বলল, পাগল হয়েছিস তুই? এগুলো পোশাক একসাথে কেউ পরে, তাও এই গরমের মধ্যে? নাহিদ পুতুলকে সাপোর্ট করে বলল, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তবু আমরা বাইরে ভেতরে থাকতে পারছি না গরমে জ্বালায়। আর তুই এতগুলো সোয়েটার কিভাবে পরে আছিস? বর্ষা এক নজর অভ্রর দিকে তাকালো। অভ্র টেবিলের উপর হাত রেখে হাতের তালুতে থুতনি ভর দিয়ে বর্ষার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। বর্ষা সকলের দিকে তাকিয়ে শানিত কণ্ঠে বলল,
আমি শুনেছি কেউ একজন কিছুক্ষণ আগে আমাকে বলছে আমি নাকি হাফ মেন্টাল আর হাফ মেন্টাল পার্সন, যা ইচ্ছা তাই করতে পারে। বলেই মুখ ভেঙচি কেটে দেয়ালের দিকে তাকালো। বর্ষার কথা শুনে অভ্রর হাত টেবিলের উপর থেকে কিছুটা সরে গেল। ভ্যাবাচেকা খেয়ে গেল। সে নিষ্পাপ বাচ্চাদের মতো বর্ষার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, শুনে ফেলছে। এদিকে বর্ষার কথা শুনে ছোট বড় সকলের হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি খাওয়ার মতো অবস্থা হয়েছে। এদিকে বর্ষার অবস্থা কাহিনী শুনে ছোট বড় সকলের হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হচ্ছে। কেউ কেউ টেবিলের উপর হাত চাপড়ে হেসে যাচ্ছে, তো কেউ টেবিলের উপর মাথা রেখে হাসছে, আর কেউ কেউ তো চেয়ার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সকলের হাসি দেখে অভ্র সেও হেসে ফেলল। আর চোখে সকলকে হাসতে দেখে বর্ষা সে নিজেও ফিক করে হেসে উঠল। অনেক দিন পর সকলে একসাথে মন খুলে হাসছে, আর সেটা হয়েছে বর্ষার জন্য। নূর ইসলাম বর্ষাকে ইশারা করে তার কাছে যেতে বললেন। বর্ষা তার দাদার কাছে গেলে তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বেঁচে থাক বইন, আল্লাহ তোদেরকে সারা জীবন এমন হাসি খুশি রাখুক। পরবর্তীতে অভ্রর হাত ধরে বর্ষার হাতের উপর রেখে বলল, তোরা চিরসুখী হ, তোদের যেন কারো নজর না লাগে, আল্লাহ তোদের জুটি সই সালামত রাখুক। অভ্র হঠাৎ বর্ষার দিকে তাকায় আর দুজনেই চোখাচোখি হয়ে যায়। বর্ষা টুক করে একটা চোখ টিপ দিয়ে দেয়। অভ্র ভাবান্তর হয়ে চোখ জোড়া বড় বড় করে বর্ষার দিকে তাকায়। বর্ষা এবার ডেভিল হাসি দিয়ে সকলের সামনে থেকে চলে যায় এবং বলে যায়, সবাই খাওয়া শুরু করো, আমি ড্রেস চেঞ্জ করে 2 মিনিট আসছি। অভ্র স্বপ্নেও ভাবেনি বর্ষা সকলের সামনে তাকে চোখ টিপ মারবে, তাও ভালো কেউ দেখেনি। দেখলে কি হতো, ইজ্জতের ফালুদা। রাতের মধ্যভাগ চারিদিকে অন্ধকার ও নিস্তব্ধতা বিরাজমান। মাঝে মধ্যে শরীর কাঁপিয়ে বাতাস বয়ে যাচ্ছে। 2টা মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। বাতাস আসলেই নিভে যাওয়ার অতিক্রম ঘটেছে। মোমবাতি দুটোর চারপাশ ঘিরে সকলে বসে রয়েছে। ঘণ্টাখানিক ধরে কারেন্ট চলে গেছে, আসার কোনো খবরই নেই। অতিরিক্ত গরমের জন্য রুমে থাকা সম্ভবই হচ্ছিল না, বই কি এক এক করে সকলে ছাদে চলে আসে। অন্ধকারে কারো চেহারা দেখা যাচ্ছে না বলে 2টো মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতি নিভু নিভু সোনালি আলোয় সকলের চেহারা কিছুটা হলেও বুঝাও দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ঠাস ঠুস শব্দ হচ্ছে। মশার কামড়ে বিতৃষ্ণা হয়ে উঠেছে। যখন যাকে মশা কামড় দিচ্ছে সে তখন তার গায়ে মশাকে মারার জন্য চড় মারছে। মশা তো মরছেই না, উল্টো নিজের গায়ে নিজেই ব্যথা পাচ্ছে। সকলে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিল ছাদে আর নয়, এখানে বসে বসে রক্তদান করার থেকে গরম সহ্য করে রুমে বসে থাকাই শ্রেয়। বর্ষা অন্যমনস্ক হয়ে কিছু একটা চিন্তা করে বলল, কাউকে কোথাও যেতে হবে না, তোমরা বসো, আমি একটা কয়েল জ্বালিয়ে নিয়ে আসছি। সামনে থেকে অপূর্ব বলল, একটাই কিচ্ছু হবে না, 3-4টা জ্বালিয়ে নিয়ে আয়। অপূর্বর মাথায় টোকা দিয়ে অভ্র বলল, 2-3টা কি তোর মাথায় দিবি? পাশ থেকে পুতুল বলে উঠল, রাতে খাইনি তো, তাই মনে হচ্ছে কোয়েলের ধোয়া খেয়ে পেট ভরবে। নাহিদ শানিত কণ্ঠে বলল, ওটা খেয়ে নয়, শুকে যাবে। পুতুল রাগী গলায় বলল, হইছে, তুই চুপ থাক, তোরে কি কইছে আমার কথার ভুল ধরতে? আজও কথার মধ্যে নাক না গলালে নাকি তোর হয় না? নাহিদ ওর এক আঙ্গুল নাকের উপর রেখে বলে উঠল, দেখ আমার নাক একদম পারফেক্ট আছে, একটুও গলে নাই। পুতুল রাগে অগ্নি শর্মা হয়ে বলল, নাহিদের বাচ্চা, তুই চুপ করবি? ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখিয়ে নাহিদ বলল, আমি আবার কি বললাম? পুতুল রাগে দাঁত কটমট করছে। বৃষ্টি ফোন হাতে নিয়ে হুট করে বলে উঠল, তোমরা প্রথম থেকে আবার শুরু করো, আমি ভিডিও করি। পুতুল রাগী চোখে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি ফ্যাল ফ্যাল করে পুতুলের দিকে তাকালো। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি তো জাস্ট মজা করছিলাম, এভাবে তাকানোর কি আছে? এমন ভাবে তাকিও না, আমি হার্টের রোগী। মুন্নি বৃষ্টির পিঠে চাপড় দিয়ে বলল, বোন তুই কবে থেকে হার্টের রোগে ভুগছিস? কই আমরা তো কিচ্ছু জানি না। বৃষ্টি মুন্নির দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ওই মুখ স্লিপ করে বেরিয়ে গেছে। বর্ষা ধমক দিয়ে বলল, তোমরা চুপ করবা সবাই? আশ্চর্য, এভাবে ঝগড়া করছো কেন তোমরা? তাও সামান্য একটা কয়েল নিয়ে চুপ চুপ করে বসো সবাই, আমি কয়েল নিয়ে আসছি।
সকলে চুপচাপ বসে রইল। বর্ষা উঠে যাওয়ার জন্য পা বাড়ালেই অভ্র বর্ষার উদ্দেশ্যে বলল। ওই শোন। বর্ষা ঘাড় কাত করে অভ্রর দিকে তাকালো। অভ্র একটু নড়ে চড়ে বসে ফের বলতে লাগলো, তুই আজ বিকেলে ওই যে তখন বান্ধবদের মতো লাফাচ্ছিলে না, তখন তোকে বেশ লাগছিল। এখন একটু লাফাতো, আমরা সকলে দেখি। বর্ষার ঠোঁট জোড়া উল্টিয়ে অভ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মোমবাতির আলো কম থাকায় স্পষ্ট কিছু দেখতে পায়নি অভ্র। বর্ষার আগেই গলায় বলল, চুপ চুপ, একদম চুপ। বর্ষার কথার পিঠে সকলে উচ্চ স্বরে হাসতে শুরু করলো। বর্ষা লাফাচ্ছিল, কিন্তু কেন সকলে প্রশ্ন জুড়ে দেয়। অভ্র মজার ছেলে। অভ্র মজার ছলে হাসতে হাসতে বিকেলের সেই ঘটনা সকলকে বলে ফেলে। বর্ষা অশ্রুসিক্ত নয়নে অভ্রর দিকে তাকিয়ে আছে। মোমবাতির আলোয় এখন স্পষ্ট দেখা যাচ্ছে, বাতাস বইছে না, তাই মোমবাতি জ্বলছে সুন্দর করে। অভ্র হাসতে হাসতে এক নজর বর্ষার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। কিছু একটা দেখেছে, কিন্তু স্পষ্ট নয়, তাই সেটা আবারও দেখার জন্য বর্ষার মুখপানে তাকালো। অভ্র স্তব্ধ তাকিয়ে রইল বর্ষার দিকে। অন্যদিকে বাকিরা শব্দ করে হেসে যাচ্ছে। অভ্র স্পষ্ট দেখতে পাচ্ছে বর্ষা বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে নিঃশব্দে কাঁদছে। অভ্র বর্ষার দিকে এক হাত তুলে কিছু বলতে যাবে, তার আগে এক দৌড়ে বর্ষা সকলের সামনে থেকে চলে গেল। অভ্র ব্যতীত সে কান্না কেউ দেখেনি। বর্ষার চোখে জল দেখে মনের মধ্যে উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে অভ্রর। এক দৌড়ে রুমে চলে আসে সে। রুমের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে বিছানার উপর ঠাস করে পড়ে যায়। উপর হয়ে শুয়ে চাপা কণ্ঠে কেঁদে উঠেছে। 10 মিনিটের বেশি হয়ে গেছে, বর্ষা এখনো কয়েল নিয়ে আসেনি। সকলে ভেবেছে তখন কয়েল আনতে হয়তো গিয়েছে বর্ষা, কিন্তু 10 মিনিট হয়ে গেছে এখনো আসছে না দেখে সবাই টেনশনে পড়ে যায় এবং শত শত প্রশ্ন ছুড়ে ফেলেছে। কারো কথার তোয়াক্কা না করে অভ্র শানিত কণ্ঠে বলল, সবাই সবার রুমে গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। অভ্র এখানে উপস্থিত সকলের বড়, তাই ওর কথার উপর কেউ কোনো কথা না বলে রুমে চলে যায়। অভ্র রুমে আসার পরে একটুও শান্তি পাচ্ছে না। আর শান্তি পাবেই বা কিভাবে? তার রাগ রাগিনী যে কান্না করেছে তারই চোখের সামনে, তারই কথায় কষ্ট পেয়ে মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। এখন এই মুহূর্তে তার শুভ্র পরীকে তার যে এক নজর দেখতেই হবে, না দেখলে হয়তো স্বস্তি পাবে না। মাঝরাতে পাইপ বেয়ে বর্ষার রুমে আসলো অভ্র। মাত্রাতিরিক্ত গরম বলে বারান্দার দরজা খোলা রেখেছিল বর্ষা। ছাদ থেকে আসার পর বন্ধ করতে হয়তো ভুলে গিয়েছিল। অভ্র বর্ষার রুমে এসে দেখলো পাগলি মেয়েটা বিছানার উপর উল্টো হয়ে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। গরমে ঘেমে চিপচিপে হয়ে গেছে সে। অভ্র আলতো হাতে বর্ষাকে বালিশে শুয়ে দেয়, চুলগুলো একপাশে ফেলে দেয়। গরমে ঘুমের ঘোরে উহু করে যাচ্ছে। ফোনের টর্চ লাইটের আলো বর্ষার মুখের উপর ধরল অভ্র। সে যে কান্না করতে করতে ঘুমিয়েছে তা তার মুখ দেখেই বুঝতে পারছে অভ্র। ডান হাত বর্ষার গালের উপর রেখে নির্মল কণ্ঠে বলল, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও প্রিয়। আমার জন্য আজ তোমার চোখ ভিজেছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার চোখের জল দেখে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়েছে ক্ষণে ক্ষণে। মনে হয়েছে তোমার চোখের জল সে জল নয়, আমার হৃৎপিণ্ড থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা টুপ টুপ করে পড়ছে। খুব কষ্ট হয়েছে পরাণ পাখি, কথা দিচ্ছি তোমাকে ছুঁয়ে আর কখনো তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে দেব না। তুমি আমার রাগ রাগিনি, কাঁদতে দেব না তোমাকে। তোমার দিকে ধেয়ে আসা সকল কষ্ট, আঘাত, যন্ত্রণা সব আমি আমার উপর নিয়ে নেব। তবুও তুমি সুখে থাকো, কেননা তোমার সুখেই যে আমার সুখ, প্রিয় পরিতা। বলি বর্ষার কপালে আলতো করে এক চুম্বন এঁকে দিল অভ্র। বর্ষা এখনো ঘামছে দেখে অভ্র রুমের মধ্যে লাইটের আলো দিয়ে একটা হাত পাখা খুঁজে বের করলো। বিছানার ঠিক বর্ষার মাথার পাশে বসে খাটের সাথে হেলান দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস করতে লাগলো। ফজরের আজান অবধি অভ্র বর্ষার পাশে বসে রয়। হাত পাখা দিয়ে বাতাস করা খুবই কষ্টকর। এক হাত ব্যথা করলে অন্য হাত দিয়ে বাতাস করছে সে। আবারও সে হাত ব্যথা করলে অন্য হাত এমনভাবে পুরো রাত বর্ষাকে বাতাস করে অভ্র, যাতে তার রাগ রাগিনীর ঘুম ভালো হয়। ফজরের আজান পড়তে কারেন্ট চলে আসে। বর্ষার হাত কাঁথার বাইরে থাকায় অভ্র হাতটা ধরে কাঁথার নিচে ঢুকিয়ে দেয়। তখন শুনতে পায় বর্ষা ঘুমের ঘোরে বলছে, অভ্র প্লিজ ছেড়ে যেও না, খুব ভয় করছে আমার। অভ্র বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, ভয় পেও না, এই তো আছি আমি তোমার কাছে। অভ্র বর্ষাকে গভীরভাবে লক্ষ্য করল। বর্ষা ঘুমিয়ে পড়েছে পুরোপুরি। তাকে ঘুমন্ত অবস্থায় রেখে অভ্র তার রুমে চলে যায়।
যেভাবে এসেছিল ঠিক সেভাবে রুমে গিয়ে অজু করে ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে অভ্র। বর্ষা রুম থেকে যাওয়ার পূর্বে বর্ষার বালিশের ঠিক পাশে একটা কাগজে কিছু কথা লিখে চিরকুট রেখে যায় অভ্র। হয়তো সে চিরকুটে অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করে গেছে, সে হয়তো এমন কিছু লিখে গেছে যা দেখার পর বর্ষার জীবনটা আর আগের মতো থাকবে না, চিরতরে পাল্টে যাবে। বর্ষা কি পারবে সে সবটা সামলাতে? বর্ষাকালীন চলাকালে পরিস্থিতি ফেস করা খুবই দুষ্কর। এই আকাশ পরিষ্কার তো এই চোখের পলকে বৃষ্টি শুরু হয়ে যায়। সকাল সকাল বালতি বালতি জামা কাপড় ধুয়ে ছাদের রশিতে শুকাতে দিয়ে আসে বর্ষা ও রিয়ার আম্মু। অধিক জামা কাপড় ধোয়ায় ওনারাও ভিজে যায়, সেজন্য একেবারে গোসল করে রান্নাঘরে যান। রান্নাঘরে আগে থেকেই বর্ষার চাচি আম্মু ও ফুপিরা নাস্তা বানাচ্ছে। ওনাদেরও প্রায় নাস্তা বানানো শেষের দিকে। সকালে হাতে হাতে কাজ করতে লাগে। এরই মধ্যে হঠাৎ করে আকাশে গুড়ুম গুড়ুম শব্দে মেঘেরা গর্জন করতে লাগলো। জানালা দিয়ে বাইরে এক নজর তাকিয়ে দেখল, কিছুক্ষণ আগের স্বচ্ছ নীলাভ আকাশ এখন কালো মেঘে ঢেকে গেছে। রান্নাঘর থেকে ছুটে বের হলো সকলে। কয়েকজন চলে গেল ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসতে, আর কয়েকজন গেল বাড়ির খোলা দরজা ও জানালাগুলো বন্ধ করতে, নয়তো বৃষ্টির জলের ফোঁটার সাথে ধুলোবালি ও বাড়ির ভেতরে চলে আসতে পারে। তারপর বালিগুলো পায়ের নিচে পড়লে কিচকিচ করবে। পুরোপুরি শহরের মতো উন্নত হয়নি, কিছুটা গ্রাম তো কিছুটা শহরের মতো উন্নত হয়েছে। রাস্তাঘাটে অনেক গাছপালা রয়েছে। ভয়ঙ্কর ঝড় তুফান হলেই বাতাসে গাছের ডালপালা ভেঙে পড়ে যায়, সেজন্য বৃষ্টি আসলেই এদিকে কারেন্ট চলে যায়। বাড়ি মুষল ধারায় বৃষ্টি হচ্ছে, তাই কারেন্ট যাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না। যারা এখনো ঘুম থেকে ওঠেনি তারা আরামে ঘুমোতে পারছে। বারান্দার দরজা খোলা আছে, বইকে বাতাসের সাথে নড়ছে। বৃষ্টির ছিটে ফোঁটা রুমে এসে উপচে পড়ছে। অন্যদিকে বাইরের ঠান্ডা শীতল বাতাস এসে গা কাঁপিয়ে তুলছে শীতে। বর্ষা দুহাত দিয়ে কাঁথা টেনে মুড়ো দেয়। কাঁথার নিচ থেকেও শীতে হাত পা কাঁপছে। বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না বলে উঠে গিয়ে দরজাও বন্ধ করছে না। চোখ জোড়া বন্ধ রেখেই বিড়বিড় করে বলল, আল্লাহ, এই মুহূর্তে কাউকে রুমে পাঠিয়ে দাও, সে যেন এসে দরজাটা বন্ধ করে দিয়ে যায়। মাথার নিচ থেকে মাথা তুলে দরজার দিকে চোখ জোড়া ছোট ছোট করে তাকালো আর শানিত কণ্ঠে বলে উঠল, এই দরজা তুই বন্ধ হয়ে যা। বলেই চক্ষু জোড়া আবারও বন্ধ করে ফেলল। বর্ষা রুমের সামনে দিয়ে যাচ্ছিল তিনি। বর্ষা এখনো ঘুম থেকে উঠেনি দেখে বার কয়েক ডাক দেয়। দরজা ভেতর থেকে বন্ধ, তাছাড়া বাইরে বৃষ্টির শব্দে এই ডাক কিচ্ছু না। ঘুমান্ত পড়ি একটুও শুনতে পাবে না বুঝে তিন্নি চলে যায়। ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যেস রয়েছে বর্ষার। ঘুমের ঘরে হাত বের করে এদিক সেদিক নাড়াচাড়ার কারণে হাতের সাথে লেগে চিরকুটটা কাঁথার নিচে চলে যায়। আরও ঘণ্টাখানিক বৃষ্টি হয়, তারপর আকাশ আগের মতো পরিষ্কারও হয়ে যায়। বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা আবেশটা কিন্তু রয়ে গেছে। ঘুমের রেশ কাটিয়ে বিছানার উপর উঠে বসল বর্ষা। শরীরের উপর থেকে কাঁথা সরিয়ে দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘদিন ধরে বর্ষার আম্মু তাকে বলেছিল রুমের কাঁথা চাদরগুলো ভিজিয়ে ধুয়ে দিতে। এতদিন শুনেছে কিন্তু আলসেমির জন্য করেনি, তবে আজ নিজে নিজেই করতে যাচ্ছে। বাইরে আকাশ পরিষ্কার দেখে বর্ষা সবগুলো কাপড় একসাথে বালতিতে ভিজিয়ে ফেলল। পাউডার মেশানো পানির মধ্যে কাঁথা ভিজিয়ে নাড়াচাড়া করার ফলে চিরকুটটা ছিঁড়ে যায়। দেখা হলো না আর পড়াও হলো না। চিরকুটটাই কি ছিল জানাও হলো না বর্ষার। সকালে নাস্তা করতে নিচে আসলে বর্ষা ওর বড় চাচি আম্মুর কাছে জানতে পারে বাইরে বৃষ্টি হয়েছে। বর্ষা ইচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ঝড় বৃষ্টি হয়েছে, তাহলে নিশ্চয়ই গাছ থেকে আম পড়েছে, আমি গিয়ে দেখে আসি। বলেই বাড়ি থেকে বের হয়ে সোজা আম গাছের নিচে চলে গেল। চারপাশে চোখ বুলিয়ে আম তো দূরে থাক, আমের একটা চিহ্নও দেখতে না পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে গাছটার উদ্দেশ্যের আগেই গলায় বলে উঠল, তোর ওপরে কি কোনো পেতনি বাস করে? এত ঝড়ো বাতাসেও একটা আম পড়লো না? নিরাশ হয়ে বাড়ির ভেতর চলে গেল। নাস্তা করে রুমে চলে যায়। ভিজিয়ে রাখা চাদর কাঁথা ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসতে হবে। বাথরুমে এসে ওড়না বেঁধে নেয়। বালতি থেকে সবকিছু ফ্লোরে রেখে ইচ্ছে মতো পা দিয়ে চাপতে লাগলো। অবশেষে ধোয়ার জন্য কাঁথা উঠালে দেখলো কাগজ। ছেঁড়া ছেঁড়া কাগজের টুকরো দেখে তেমন একটা গুরুত্ব দেয়নি বর্ষা, কেননা তার খাতারও পৃষ্ঠাও হতে পারে যা ছিঁড়ে গিয়ে বিছানার উপর থেকে গিয়েছিল। বালতি ভর্তি কাপড় দিয়ে ছাদে চলে আসে বর্ষা। রশিতে সবগুলো মেলে দিয়ে পেছনে ঘুরলে দেখতে পেল অভ্র ঠিক তার বাপাশে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। বর্ষার তখন কাল রাতের কথা মনে হলো, আর সে অভ্রকে দেখেও না দেখার মতো করে চলে যেতে লাগে। অভ্র বর্ষাকে দেখে বলল, ওই দাঁড়া।
বর্ষা দাঁড়ালো না, সে শুনিও না শোনার মতো করে চলে যাচ্ছে। অভ্র ছুটে এসে বর্ষার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। বর্ষার মুখের দিকে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, ডাকছি কান দিয়ে যাচ্ছে না নাকি? বাই দ্য ওয়ে, চিঠির উত্তর কেন দিচ্ছিস না? বর্ষা অবাক চোখে ওর দিকে তাকালো। তা দেখে অভ্র বলে উঠল, এমনভাবে তাকাচ্ছিস যেন মনে হচ্ছে কিছুই জানিস না। বর্ষা উৎকণ্ঠে বলে উঠল, কোন চিঠি? কিসের চিঠি? আমি কোনো চিঠি পাইনি। অভ্র ভ্রুযুগল কুঞ্চিত করে বর্ষার দিকে তাকিয়ে বলে উঠল, লাইক সিরিয়াসলি? রাতেই তো তোর বালিশের কাছে রেখে এসেছি। বর্ষা অভ্রর কথা শুনে বালতি হাত থেকে নিচে রাখলো, দুই হাত কোমরে রেখে রাগী গলায় বলে উঠল, তুমি মাঝরাতে আমার রুমে গিয়েছিলে কি করতে? অভ্র বর্ষার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনে হচ্ছে প্রথমবার গিয়েছি। বর্ষা শুনতে পায়নি, তাই জোরেই বলে, কি বললে? অভ্র শালীন কণ্ঠে বলতে লাগে, রাতে খুব গরম পড়েছিল আর তুইও কান্না করতে করতে চলে আসলি, তাই তোকে এক নজর না দেখা অবধি আমি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। সেই জন্য তোকে দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে দেখি তুই ঘামে ভিজে গেছিস। তারপর আমি বর্ষা অভ্রকে আর কিছু বলতে না দিয়ে থামিয়ে দুই হাত দিয়ে নিজের দু গাল চেপে ধরে অবাক হওয়ার মতো মুখ হা করে শানিত কণ্ঠে বলে উঠল, তারপর তুমি কি? তারপর আমি পুরো রাত তোর পাশে বসে থেকে তোকে বাতাস করেছি আর তুই ঘুমিয়েছিস। বর্ষা অস্ফুট স্বরে বলে উঠল, কি? তুমি আর বাতাস? অবাক ঘরে কিচ্ছু নেই। এবার বলো, চিঠিটা কোথায়, পড়েছো কিনা? আর না পড়লে পড়ে আমাকে জানাও, আর পড়ে থাকলে বলো তোমার মতামত কি। এখনো কি বিয়ে করবে আমাকে? বিয়ে করবে না মানে কি? আলবাত করব, 100 বার করব। কিন্তু সত্যি বলতে আমি কোনো চিঠি পাইনি। কাপড় ধুতে গিয়ে অনেকগুলো কাগজের টুকরো দেখেছিলাম, যেটা ভেজার কারণে খারাপ হয়ে গিয়েছিল। হয়তো তোমার রাখা চিঠি কাঁথার সাথে বাথরুমে চলে গিয়েছিল আর আমি না দেখে ধুয়ে ফেলেছি। অভ্র রাগী গলায় বলল, তুই এত কেয়ারলেস কেন? বর্ষা মিনমিন করে বলল, কি ছিল চিরকুটে যা? অভ্র গুরুগম্ভীর কণ্ঠে বলল, বাদ দে, যখন পড়তেই পারিসনি তাই আর প্রশ্ন করিস না। আমি বলতে পারবো না বলেই তো লিখে দিয়েছিলাম। যাই হোক, এরপর থেকে একটু কেয়ারিং হওয়ার চেষ্টা কর। বলে অভ্র বর্ষার সামনে থেকে চলে গেল। বর্ষা বালতি হাতে নিয়ে অভ্রর পেছন পেছন ছুটে গেল। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে রিয়ার সাথে কলেজে চলে যায় বর্ষা। ক্লাসের মধ্যে বসে বসে ভাবছে, অভ্র আমাকে বলতে পারছে না। এমন কি আছে ওর জীবনে যেটা কাগজে লিখে প্রকাশ করতে হবে? আদৌ কি কখনো ওই চিরকুটের খোলাসা হবে? আমি কি আদৌ কোনো দিন জানতে পারবো অভ্র কি লিখেছিল কাগজে? সত্যি আমি খুব কেয়ারলেস। সন্ধ্যার পর যথারীতিতে 4 জনে পড়তে বসলাম। এদিকে পড়া চুলোই উঠেছে, মাথায় শুধু বিয়ের চিন্তা। কি করা যায় ভাবছি সারাক্ষণ। গতকাল সকালে একটুখানি বিয়ে নিয়ে কথা বললো, আর আজকে সকলে এমন বিহেভ করছে মনে হচ্ছে গতকালকের ঘটনা সকলে ভুলে খেয়ে ফেলেছে। পড়া বাদ দিয়ে কলমের মুখ কামড়াচ্ছি, তখনই মাথায় একটা একটা গুনে পোকা কামড় বসালো। বিছানা থেকে নেমে সোজা হাঁটতে শুরু করলাম। দাদার রুমের সামনে আসতে দেখলাম দাদি আমার রুম থেকে বের হচ্ছে। আমি ছুটতে দাদির কাছে গিয়ে জানতে চাইলাম, দাদা কই? বিছানায় বসে আছে। আমি দাদিকে শাসিয়ে কর্কশ কণ্ঠে বললাম, শোনো, আমি দাদার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই যতক্ষণ না আমি বের হচ্ছি ততক্ষণ যেন রুমে কেউ না আসে বলেই ঢুকে গেলাম দাদার রুমের মধ্যে। পেছন থেকে দাদি কয়েকবার ডেকেছে হয়তো, কিন্তু কিছু বলতে চাচ্ছিল। আমি কোনো তোয়াক্কা করলাম না, কারণ তার কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার এখন দাদার সাথে কথা। রুমে ঢুকেই দেখলাম দাদা বিছানার উপর বসে আছে। আশেপাশে লক্ষ্য না করেই দাদার উদ্দেশ্য কাঠ কণ্ঠে বলে উঠলাম, দাদা আমার কি বিয়ে দেবে না? তোমাদের তো কোনো চিন্তা ভাবনাই নেই আমার বিয়ে নিয়ে, তাড়াতাড়ি আমার বিয়ে দাও। বলতে বলতেই হঠাৎ চোখ পড়লো আমার ঠিক বাঁ পাশে রুমের উল্টো দিকে বাড়ির সকলে বসে হয়তো গোল মিটিং করছিল, আর আমি ভুল সময়ে চলে আসছি। লক্ষ্য করলাম সকলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সকলের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। স্তব্ধ স্থির দাঁড়িয়ে আছি। সেকেন্ড কয়েক পর হুট করে চোখ জোড়া বন্ধ করে ফেললাম আর বলতে লাগলাম, আমি ঘুমোচ্ছি। ঘুমের মধ্যে হাঁটছি। আমার
রুমটা কোন দিকে বলতে বলতে দৌড়ে বের হয়ে গেলাম রুম থেকে। বাইরে এসে এক হাত বুকে চেপে ধরে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলাম। ঠিক তখনই দাদি কোথা থেকে যেন সামনে চলে আসলো আর আমাকে হাঁপাতে দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি হয়েছে বোন, হাঁপাইছিস কেন? পানি খাবি? আমি রাগী গলায় বলে উঠলাম, আরে রাখো তোমার পানি, তোমার রুমের মধ্যে বাড়ি সদ্য সবাই বসে মিটিং করছে, আমাকে বলো নাই কেন? দাদি নির্মূল কণ্ঠে বলল, আমি তো তোকে তখন একটা বলা জন্যই ডাকছিলাম, কিন্তু তুই তো পিছু ফিরে তাকাসনি। অভ্র ভাইয়া ঠিকই বলে, আমি সত্যি কেয়ারলেস। মনে মনে বলে এক ভারী নিঃশ্বাস ফেললাম। ঠিক তখনই সিঁড়ি দিয়ে কাশতে কাশতে উপরে উঠছিল। সে আমাদের সামনে এসে দাঁড়িয়ে মাথায় কাপড় দিতে দিতে বলল,